শেষবারের মতো দুটো ভালো মন্দ খাও, পরে আর খেতে পারবে কিনা কে জানে। দেওয়ান মির্জার কথা বোধগম্য হলো না নোমানের, শুধু ঠোঁটে অপ্রস্তুতের হাসি বুলিয়ে হাত ধুয়ে প্লেট নিয়ে বসলো। শায়লা মুরগির রানের টুকরো আর পোলাও নোমানের পাতে হাসি মুখে তুলে দিয়ে উঠল। খাও বাবা খাও। নোমানের কেমন যেন লাগলো। সবাই উৎফুল্ল নিয়ে টেবিলে বসে খাবার খেতে চলেছে। নোমান দ্বিধান্বিত হয়ে প্লেটে হাত বাড়ালো। এমন সময় পুলিশের স্পেশাল টিম সঙ্গে আর্মির লোক এলো। মুহূর্তেই ভরে গেল ড্রয়িং রুম। নোমান কেবলই এক লোকমা খাবার মুখে তুলতে নিয়েছে, এমন সময় ভরাট গম্ভীর আদেশ দেওয়ান মির্জার ড্রয়িং রুম কাঁপিয়ে তুলল। কণ্ঠটা শুনে নোমান সম্মুখে তাকালো। সমস্ত মানুষের মাথা মারিয়ে শ্যামরাঙা পুরুষটাকে দেখা যাচ্ছে। নোমানের হাত থেকে খাবার পড়ে গেল। হা হলো চোয়াল। ঝংকার তুলে ধেয়ে এলো অর্ডার। You're coming with us, Mr. Noman Shahriar. চোখের সামনে জীবিত আর্মি পোশাক পরিহিত শক্ত চোয়ালের লম্বা চওড়া আর্মি অফিসারকে দেখে ক্ষণকালের জন্য মস্তিষ্ক বিকল হলো নোমানের। চোখের পলক ফেলতে ভুলে গেল সে, সেই সাথে শ্বাসটাও আটকে রইল গলার কাছে। রণ আর্মি পুলিশের ভিড় ঠেলে টেবিলের সামনে এসে ঝুঁকে পাকা হেসে বলে উঠল, তুমি বলটা আনেরই হাতের খেলো নোমান শাহরিয়ার, এত বোকা হলে হয় বলো? নোমান ফাঁকা ঢোক গিলল। এত সহজে তার পতন হতে পারে না। এত সহজে আর্মি পুলিশ তাকে ধরে চার দেয়ালে বন্দি করতে পারে না, নয়তো নিজের শরীরে কাপুরুষ আর বোকার দাগ লাগবে বিশ্রীভাবে। নোমান তপ্ত শ্বাস ফেলল, নিচের দাঁতপাটি দিয়ে ঠোঁট কামড়ে ধরল, অতঃপর আয়েশ করে খেতে আরম্ভ করলো। মুরগির লেগ পিসে বড় কামড় বসিয়ে চোখ বুঝে চিবুতে আরম্ভ করলো। গোগ্রাসে নয়, বরং ধীরে সুস্থে খেলো প্রত্যেকটা খাবার। মৌনতার ঘেন্না হলো মানুষটার প্রতি। মনে মনে মৌনতার নির্লজ্জের চরম সীমায় ভূষিত করলো নোমানকে। কিন্তু তাতে নোমানের কি আসে যায়? খাওয়া শেষ করে আঙুল চাটতে চাটতে নোমান অনুর উদ্দেশ্যে বলে উঠল, তোদের বাড়িতে এভাবে মেহমানদারি হয়? খেতে দিয়ে জেল জরিমানা? আগে তো বলিসনি এ বাড়িতে খেতে বসলে জেলের সাজা শুনতে হবে। অনু চোখ নামিয়ে নিল। গত রাতেই নোমান সম্পর্কে গায়ে কাটা দেবার মতো কথা সৌম্যের থেকে শুনেছে সে। অনুর পানে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো নোমান। অতঃপর উঠে দাঁড়ালো টেবিল ছেড়ে। দাঁড়াতে দাঁড়াতে বলল, যেতেই যখন হবে তখন একটু চুলটা আঁচড়ে নি মেজর সাহেব। পত্রিকায় ছবি উঠবে কিনা? ছবিতে চেহারা সুন্দর হওয়া চাই। নোমান শাহরিয়ার কি আর বিধ্বস্ত অবস্থায় জেলে যেতে পারে? নাক ফুলিয়ে নিজের রিভলভার নোমানের দিকে তাক করে হিংস্র গলায় বলে উঠল, আমার সাথে বেশি চালাকি একদম করবে না। তোমাকে ক্রস ফায়ারের অর্ডার আছে ওপর থেকে, কিন্তু আমি এতটা নিষ্ঠুর হতে চাইছি না। ভালো ভালো চলো, হয়তো দেরি করছো। পোলো মাংস খাবার সময় দিয়েছি, সেই ঢের। নোমান শুনল না রনর ফাও লেকচার। সে পকেটে হাত ঢোকালো। মুহূর্তেই সারি সারি বন্দুক তাক হলো নোমানের দিকে। নোমান পকেট থেকে চিরুনি বের করে সকলের উদ্দেশ্যে দেখিয়ে বলল, আরে ভাই, চুলেই আঁচড়াতে চেয়েছি, আর কিছু নয়। সামান্য চুল আঁচড়ানোর দোষ এত কামান লোক দাগা? দেশের সেবক এত নিষ্ঠুর? খুব দুঃখ পেলাম মনে ভাই, খুব দুঃখ। বলে ইউ ক্যান নেভার কল মি সিস বাজালো নোমান। চুল আঁচড়ানো অবস্থায় রণ নির্দেশ দিল পুলিশ অফিসার নেহালকে। অ্যারেস্ট হিম। নেহাল এগিয়ে আসার আগে চতুর হাতের সুকৌশলে মৌনতাকে নিজের কাছে টেনে ওপর হাতে বুক পকেটে থাকা বন্দুক মৌনতার মাথায় ঠেকিয়ে উঠল। কিটকিট হেসে উঠল। চোখের পলকে ঘটনাটা ঘটে গেল। কেউ যেন কিচ্ছুটি বুঝতে পারল না। মৌনতা ভয়ে ফুপিয়ে উঠল। শায়লা আঁচলে মুখ গুজে বিস্ফোরিত তাকিয়ে রইল। সৌম্য চোয়াল চেপে ধমকে উঠল, মনতাকে ছেড়ে দে তুই, নয়তো ভুলে যাব তুই অনুর ভাই। নোমান হেয়ালি হেসে বলল, তাতে কি আসে যায় সৌম্য মির্জা? রণ গর্জে বলে উঠল। তুই লিমিট ক্রস করে গেছিস নোমান, খুব পস্তাবি। নোমান এক ভ্রু উঁচিয়ে ঠোঁট পাকালো, বলল, তোমার বউ আমার হয়ে গেলে আমি সব ভুলে যাব মেজর। অনেক ভালো সেজে থাকা হয়েছে, ধৈর্যে আর কোলাচ্ছে না। জোর জবরদস্তি না চলালেও এই মেয়ে এমনিতেও আমার হবে না। তাছাড়া আগেই জানতাম তুমি আমাকে পাকড়াও করবে। সব প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি,
খেলাই কে জিতে কে হারে সেটাই এখন দেখার পালা। নোমানের শক্ত থাবা মৌনতার ফর্সা হাতে লাল দাগের জ্বালনি তুলল। মৌনতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু নোমান আরেকটু শক্ত করে চেপে ধরে মৌনতার কাঁধে থুতনি ছোয়ালো। নোমানের স্পর্শে মৌনতার শরীর রেডি করে উঠল, ঘেন্নায় সর্বাঙ্গে আগুন জ্বলল। সেই আগুনে ঘি ঢেলে নোমান মৌনতার কান ছুঁই ছুঁই ঠোঁট নিল। মৌনতা কেঁদে ফেলল শব্দ করে। নোমান হিসিস করে বলে উঠল, ভালোই ভালোই চলো, নয়তো এবার আর ভুল হবে না। মরার আগে তোমাকে আর তোমার রন ভাইকে মেরে তবেই ক্লান্ত হব। আমি কতটা নিষ্ঠুর হৃদয়হীন তুমি কল্পনা করতে পারবে না মৌনতা সাবেরি। আর সময় নষ্ট করো না তো, তাড়াতাড়ি চলো। মৌনতার গাল ভেসে গেল জলে। দাওয়াত মির্জা উঠে এসে সপাটে এক চড় বসালেন নোমানের গালে। চিৎকার করে বললেন, নির্লজ্জ ফাজিল ছেলে, কোন সাহসে আমার নাতনির শরীরে স্পর্শ করেছো তুমি? এক্ষুনি ছেড়ে দাও বলছি। নোমানের ক্রোধ সপ্তম আকাশে ছড়ালো। সে কোনো কিছু বিবেচনা না করে বন্দুকের গ্রিপ দিয়ে আঘাত করল দেওয়ান মির্জার কপালে। মুহূর্তেই ছিটকে পড়লেন বৃদ্ধ, সেই সাথে কেটে রক্তাক্ত হলো কপাল। সৌম্য দৌড়ে এসে দেওয়ান মির্জাকে চেপে ধরল। দাদা ভাই, রণ তেড়ে এসে নোমানের সামনে দাঁড়ালো। নোমান ঠোঁট উল্টে বলল, বেশি কাছে এসো না মেজর, নইলে তোমার বউয়ের খুল্লি উড়িয়ে দিতে এক মুহূর্ত সময় নেব না আমি। রণ দাঁতে দাঁত পিষল, তাকালো আগত অফিসারদের দিকে, দাঁড়ালো নিরাপদ দূরত্বে, বন্দুক তাক করলো নোমানের বরাবর। নোমান ঘাড় কাত করলো, পেছনে তাই ব্যাকআপ আছে। মুহূর্তেই তারা এসে ধরাশয়ী করবে সমস্ত অফিসারকে। সে অনায়াসে ধরে নিয়ে যাবে মৌনতাকে, এরপর রচনা করবে সুখের সংসার। কিন্তু তারা এখনো আসছে না কেন? মিনিট 10 না যেতে যখন কেউ এলো না, তখন ঘাবড়ালো নোমান। নিজের ভয় লুকাতে মৌনতার হাত আরো চেপে ধরল সে। নোমানের নখের আঘাতে মৌনতার বাহু কেটে রক্ত ঝরল। মৌনতা ভঙ্গ গলায় বলল, খুব কষ্ট পাচ্ছি রণভাই। মৌনতার কষ্ট ভরা কণ্ঠ রণর হৃদয় কাঁপিয়ে তুলল। যেটা না করতে বদ্ধপরিকর ছিল সেটাই হৃদয়ে অগ্রাসী হয়ে হানা দিল। দুহাতে শক্ত করে চেপে ধরল বন্দুকের গ্রিপ। অতঃপর মৌনতার চোখে চোখ রাখলো। রণর চোখের ভাষা বুঝল মৌনতা। সে দুকান চেপে চোখ বুঝে রইল। নিমিষেই কিছু বোঝার আগেই একটা বুলেট নোমানের কপাল ভেদ করে ওপাশের থাই জানালায় বিদ্ধ হলো। নোমান বড় বড় চোখ করে রণর পানে খানিক তাকিয়ে রইল। এরপর মৌনতাকে নিয়েই মাটিতে লুটিয়ে পড়ল। মৌনতা চিৎকার করে উঠল। মির্জাবাড়ির সকলেই আতঙ্কে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। অনু চিৎকার করে উঠল সর্বশক্তি দিয়ে নিজের ভাইয়ের জন্য। রেনুমা আর শায়লা নিজেদের স্থান থেকে নড়তে ভুলে গেল। রণ মৌনতাকে জাপটে ধরে নোমানের কাছ থেকে তুলে আনতে চাইল, কিন্তু নোমান শক্ত করে ধরেই রইল। অতঃপর গঙিয়ে বলে উঠল, আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম মৌনতা সাবেরি। নোমানের তাজা রক্তে ভেসে গেল ডাইনিং রুমের সাদা মেঝে। বড় বড় চোখে খুলে সেই রক্তের ধারায় চিত হয়ে পড়ে আছে নোমান। তার ফ্যাকাশে দৃষ্টি এখনো হ্যাপিত্বের তৃষ্ণা নিয়ে রেখে যাচ্ছে মৌনতাকে। একজন আর্মি সোলজার এসে সেই চোখ জোড়া বুঝিয়ে দিল। অতঃপর রণ নির্দেশ দিল, নিয়ে চলো তাকে। নোমানের ঠিক করা লোকগুলোকে আগেই অ্যারেস্ট করেছে আর্মি। এবার শুধু নোমানকে ধরে তুলে দেওয়া হলো পুলিশের গাড়িতে। পোস্টমর্টম শেষে তাকে ফেরত দেওয়া হবে। মির্জাবাড়ির সকলে নোমানের মৃতদেহের পানে ভীত দৃষ্টি দিল। রেনুমার মনে অল্প দরদ কাজ করল। সাদনান মির্জা যেন প্রাণে বাঁচলেন। তিনি কোনো দুঃখ করলেন না নোমানের এহেন অপমৃত্যুতে, বরং খুশি হলেন মৌনতা এখনো রণর বুকে গুটিয়ে আছে। একের পর এক ধকল সে আর নিতে পারছে না। শায়লা মৌনতাকে আগলে নিয়ে বলে উঠল, ঘরে চল। মৌনতা নড়তে পারল না। তার দৃষ্টি নোমানের রক্তধারায় নিবদ্ধ। মানুষটার ভয়ানক কণ্ঠ বারবার কর্ণকুহারে বেজে চলেছে। শায়লা টেনে হিচড়ে মৌনতাকে ঘরে নিয়ে খিল দিলেন। পুলিশ নোমানের দেহ নিয়ে চলে গেল। সঙ্গে গেল সকলে। মেলা কাজ জমে আছে আর্মি হেডকোয়ার্টারে। রণ যাবার আগে দেওয়ান মির্জাকে বলে উঠল, 2 দিন পর বাড়ি ফিরবো। বিয়ের আয়োজন শুরু করো দাদা ভাই। সমস্ত দুঃখ কষ্ট আর বেদনা ক্লিষ্ট ক্লান্তি ভুলে
পুরো মির্জাবাড়ি সেজে উঠল আলো রোশনাইয়ে। মেহমানে পুরো মির্জাবাড়ি গিজগিজ করছে। গ্রামের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ খুশি। হাতে হাত লাগিয়ে সকলেই কাজ করে চলেছে সারাটা দিন ধরে। কেউ মশলা বাটছে, কেউ মুরগি কাটছে, কেউ বা আবার গরু কাটা নিয়ে ব্যস্ত। কেউ কেউ লুঙ্গি কাছা মেরে বানাচ্ছে বিয়ের প্যান্ডেল। আজকে আক্কাস খুব ব্যস্ত, দম ফেলার ফুসরত নেই তার। শায়লা আর রেনুমা কোমরে আঁচল গুজে রান্নাঘরে মেহমানের রান্না নিয়ে ব্যস্ত। চামেলি আর তহুরা মেহমানদের নাস্তা দিতে দিতে হাঁপিয়ে উঠেছে। দেওয়ান মির্জা, আদনান মির্জা আর সাদনান মির্জা মিলে খুঁটিয়ে দেখছে সব কাজ ঠিকমতো হচ্ছে কিনা। সৌম্য, মুইন, মাহির বিয়ের বাজার সদাই করতে করতে দুপুরের খাবার সময় টুকুও পায়নি। কিন্তু এত কিছুর পরেও সকলের মুখ থেকে হাসি উবে যাচ্ছে না, বরং প্রশস্ত হাসিতে ঠোঁট প্রসারিত সকলের। কিন্তু খুশি নেই রুলি আর কোয়েলের মুখে। মা মেয়ে মিলে কেমন চোরা বিড়ালের মতো চোখ মুখ কুঁচকে ঘরের এক কোণে ঘাপটি মেরে রয়েছে। আর কখন কোন ফাঁক দিয়ে মৌনতাকে খোঁচা মেরে কথা বলা যায় তার সুযোগ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কোয়েল আজ মৌনতার পাশ ঘেঁষার সুযোগ পেল না। মৌনতাকে ঘিরে ধরে রেখেছে মৌনতার মামাতো বোন সিমি, সায়নী আর মৌনতার বান্ধবী। কোয়েলকে দেখলেই কেমন ফুঁসে উঠছে তারা। কোয়েল একটা বললে তারা হাজারটা ফরফর করে শুনিয়ে দিচ্ছে কোয়েলকে। গ্রামের মেয়েগুলো আরো শয়তান, তারা চোখ মুখ বাঁকিয়ে কোয়েলকে ইশারা ইঙ্গিতে জানায় তাই বলে যাচ্ছে। এমনকি কোয়েলের পোশাক নিয়েও টানা হেঁচড়া করতে ভুলছে না। অপমানে কোয়েল টিকতে না পেরে ঘরে এসে খিল টানলো। সায়নী মৌনতার হাতে মেহেদি আলপনা শেষ করে বলে উঠল, আরে দেখো, মেহেদি দিতে না দিতে কেমন রং ছড়াচ্ছে। মনতাপুর রণভাই তো তোমাকে ভালোবাসায় দিয়ে লালে লাল করে ফেলবে দেখছি। বলে মৌনতার বাহুতে ধাক্কা দিয়ে খিলখিল করে হেসে উঠল। সিমিও বলে উঠল, বদরা কি মানুষটাকে আঁচলে বাঁধতে পারবে তো আপু, নাকি ধরাশায়ী হবে তার চোখের ইশারায়? মৌনতার বান্ধবী তুলি বলে উঠল, মৌনতা, সাবেরি রণভাইকে একদম হাতের মুঠোয় ভরে রাখবি, বুঝলি? ছেলে মানুষরে বেশি সুযোগ দিলে কিন্তু মাথায় উঠে বসে থাকে। কথায় কথায় নানা কথা হলো। বিবাহিত ভাবি, সমাজ কানে কানে বাসরাতের সিনারি শোনালো অল্প। তাতে মৌনতা লজ্জায় আড়ষ্ট হলো, সেই সঙ্গে ঘেমে উঠল চিবুক আর নাকের ডগা। নিজেদের প্রথম রাতের স্মৃতি মনে পড়তেই শরীরে উষ্ণ শিহরণ বয়ে গেল। মৌনতা ইতস্তত করে সকলের উদ্দেশ্যে বলে উঠল, অনেক রাত হয়েছে, সবাই ঘুমোতে যা, আমার খুব ঘুম পেয়েছে। মৌনতার কথায় সায়নী ঘড়িতে নজর বোলালো। ঘড়ির কাঁটা একের ঘর ছুঁই ছুঁই। সিমি হাই তুলতে তুলতে উঠে দাঁড়ালো, অতঃপর বলে উঠল, এখন না ঘুমালে সকালে উঠতে পারবো না, আমি গেলাম। সিমির পেছনে পেছনে সকলেই উঠে বেরিয়ে গেল ধীরে ধীরে। অল্প কিছুক্ষণের মধ্যেই মৌনতার ঘর ফাঁকা হলো। মৌনতা তপ্ত শ্বাস ফেলে বিছানা থেকে নামলো, অতঃপর দরজা আটকে বেলকনিতে এসে দাঁড়ালো। রণঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে, অন্ধকারে নিমজ্জিত। মানুষটা বাড়িতে নেই, ফিরবে বোধহয় খুব ভোরে, এমনটাই ফোনে জানিয়েছিল। কাল থেকে ঘরটা মৌনতার হবে। রণর ঘরের প্রতিটা কোণে থাকবে মৌনতার বিচরণ, মৌনতার স্পর্শ। ঘরের বদ্ধ কোণে জমে থাকবে দুজনের সুখ মিশ্রিত অনুভূতি। তারপর একদিন ঘর ভর্তি ছানাপোনা। নিজের কল্পনায় লজ্জা পেয়ে মুখ ঢেকে হেসে ফেলল মৌনতা। লজ্জায় কেমন শরীর কাঁপছে, সবকিছু কেমন নতুন নতুন অনুভূতি দিচ্ছে। মৌনতা ব্যালকনিতে আরো কতক্ষণ সময় কাটিয়ে নিজ ঘরে এসে বিছানায় শরীর ছোয়ালো। ক্লান্তিতে দুই চোখের পাতা বন্ধ করতেই নোমানের রক্তাক্ত নিথর দেহটা ভেসে উঠল। ভয়ে চমকে উঠল মৌনতা, ধরফরিয়ে বিছানায় বসল। চোখের ঘুম উবে গেল সহসাই। রণ কত নিষ্ঠুরভাবে মানুষটাকে মেরে দিল। রণর নিষ্ঠুর চেহারাটা আকস্মিক মনস্পটে ভেসে উঠল মৌনতার। এভাবে আর কত ক্রিমিনালের প্রাণ নিয়েছো তুমি রণভাই? তোমার কি একটু খারাপ লাগে না মানুষগুলোর জন্য? বোকা মৌনতার চতুর মাথা বলে উঠল, দায়িত্বে ঊর্ধ্বে এসব প্রেম প্রীতি মায়া সব ফিকে। ধীরে ধীরে রাতের আধার গাঢ় হলো। খাটের হেডবোর্ড হেলান দিয়ে মৌনতা ঘুমের ঘরে তলিয়ে গেল। ঘুম ভাঙলো একদম ভোরে শায়লার ডাকে। এই মৌনতা, আর কত ঘুমাবি? অনেক বেলা হয়ে গেছে।
দরজা খোল, একটু পর পার্লার থেকে মেয়ে আসবে, দেরি হয়ে যাচ্ছে যে। মৌনতা বিছানা ছেড়ে ঢুলো ঢুলো চোখে বাইরে বেরিয়ে এলো। দরজায় দাঁত চেপে দাঁড়িয়ে আছে শায়লা। এখনই গোসল সেরে নিচে আসছি মা। বলেই মৌনতা মাথা ঝাঁকিয়ে নিজ ঘরে ফিরতে নিল। এমন সময় গমগমে হাস্যরসে গলা পাওয়া গেল। মৌনতা শায়লাকে মারিয়ে করিডোরে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। বসার ঘরে সৌম্য, মঈন, মাহির আর দেওয়ান মির্জার সাথে ঠাট্টায় মশগুল রনো। গায়ে সাদা লম্বা হাতের ঢিলে গেঞ্জি, আর্মি কাটিং চুলগুলো এলোমেলো, হাতে একটা কফি মগ, তাতে অল্প চুমুক দিয়ে দিয়ে মঈনের সাথে মজা করছে রনো। মঈনের জানার খুব আগ্রহ কি করলে সে রনোর মতো বুদ্ধিমান আর প্রতিষ্ঠিত হতে পারবে। সে মনের দ্বিধা চেপে রাখতে না পেরে বলে উঠল, রন ভাই, কবে তোমার মতো উন্নতি করতে পারবো জীবনে? রনো ঠোঁট উল্টে কিছুক্ষণ চুপ রইল, অতঃপর জবাব দিল, যেদিন মোতার আগে হাঁকতে পারবি সেদিন। তুমি মুতার আগে হাগো? বেশ তাজ্জব হয়ে কথাটা শুধালো মঈন। এমন হলে সে আজ থেকে এটা ট্রাই করবে। মঈনের প্রশ্নে পুরো বসার ঘরে হাসির রোল পড়ল। সেই সঙ্গে মৌনতা খিলখিল করে হেসে উঠল। মৌনতার হাসির শব্দ কর্ণকুহরে পৌঁছতেই রনক পেছনে করিডোরের দিকে তাকালো। হলুদ শাড়ি পরিহিত এলোমেলো চুলে মৌনতাকে চোখে লাগলো রনর। মেয়েটির হাসিতে মুক্তা ঝরছে। গত রাতে মেবি সেজেছিল, সেই সাজের হালকা রেশ মুখমণ্ডলে জুড়ে স্পষ্ট। রনর চোখে ঘোর লাগলো। মঈনের আবোল তাবোল কথা তার কানে একটাও যাচ্ছে না। মস্তিষ্ক জুড়ে মৌনতার মিষ্টি হাসির বিচরণ। রনর ইচ্ছে হলো ছুটে গিয়ে মৌনতার হাসি থামিয়ে অনুরোধ করতে, এভাবে হাসিস না মৌনতা, আমার জান বেরিয়ে যাচ্ছে। আমি অক্সিজেন ফল করে মৃত্যু পথযাত্রী মানুষের ন্যায় ছটফট করছে। তোর হাসির প্রতিটা মূর্ছনা আমার হৃৎপিণ্ডের অলিন দিয়ে ছুরি চালাচ্ছে। নীরব হার্ট অ্যাটাক হচ্ছে, আমার আয়ু ফুরিয়ে যাচ্ছে। কিন্তু রণ পারল না। সে অনিমেষ তাকিয়ে রইল। মাহির বিষয়টা খেয়াল করে রনর কানের কাছে গিয়ে বলল, আমার বোনকে এভাবেই গিলে খাওয়ার অপরাধে আমার নামে মামলা ঢুকবে রন ভাই? রণ চোখ না সরিয়েই বলে উঠল, ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আমায়, সাধারণ হাজতের ক্ষমতা নিয়ে আমাকে ফেরাবার। হঠাৎ মৌনতার চোখ পড়ল রনর চোখে। মৌনতার হাসি থেমে গেল। এই দৃষ্টির মানে জানে মৌনতা, রণ আজ তাকে ছাড়বে না। মৌনতা ভয়ে ফাঁকা ঢোক গিলল। সে দৃষ্টি নামিয়ে কানের পিঠে চুল গুজে নিজ কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দিল। রণ চট করে উঠে দাঁড়ালো, দৌড়ে এলো নিজ কক্ষে, অতঃপর ব্যালকনিতে এসে ডাকলো, হৃদয়হীনা, আর কতবার নিশ্চয়ের মতো মারবি আমায়? তোর দিলে কি কোনো দয়া মায়া নেই? মৌনতা ভীরু পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। কাতর চোখে এখনো তাকিয়ে রয়েছে রণ। মৌনতার মাথায় দুষ্টু ফোন দিয়ে এলো। সে রণর মুখোমুখি দাঁড়িয়ে পেটের কাছের আঁচল ছড়ালো। ফর্সা উন্মুক্ত উদর আর নাভিরত্ন দৃষ্টিগত হলো। রণ অপার্থিব এহেন দৃশ্যে নাক ফুলিয়ে ব্যালকনির রেলিং চেপে ধরল। তার গমরাঙা গাল লাল হয়ে উঠল, সঙ্গে ফুলে উঠল গলার আর ঘাড়ের শিরা। শক্ত করে রেলিং খামচে ধরার কারণে হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠল। রণ হিসিস করে বলে উঠল, মারতে চাস নাকি আমাকে চূড়ান্ত নির্লজ্জ বানিয়ে কলঙ্কিত করতে চাস সকলের সামনে? কোনটা? মৌনতা আর দাঁড়ালো না। পিঠের বেনুনি সরিয়ে সফেদ খোলা পিঠ রণকে দেখিয়ে কোমর নাড়িয়ে হেলে দুলে কক্ষে ঢুকে দরজা লাগাতে উদ্যত হলো। দরজা আটকানোর আগে আর একবার হাওয়ায় চুমু ছড়ালো। রণ ক্রোধ চোখে এহেন লোভনীয় দৃশ্য দেখে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো কেউ তাকে হটকেকের লোভ দেখিয়ে নিম পাতার রস খাইয়ে দিল। দরজা আটকানোর আগে ভেসে এলো রণর নেশালো গলা, বাসর এখানে হচ্ছে না, দাদিভাইয়ের খামার বাড়িতে সব গোছানো হয়েছে, কাকপক্ষীর আনাগোনা পর্যন্ত নেই ওখানে। মনে রাখিস, যতটা পীড়া দিলি তার দ্বিগুণ হাসিল করব। তোর কাকুতি মিনতি মিশ্রিত চিৎকার খোলা হয় ভেসে বেড়াবে, কে রক্ষা করতে পারবে না। আমিও নিস্তার দেব না। বলেই বাঁকা হেসে সরে গেল রণ। মৌনতা এবার ভয়ে চুপসে গেল। সে জোর বস্তুর ন্যায় মেঝেতে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় শায়লা এসে আবার ধমকে উঠল, এখনো গোসল করিসনি? মেয়েগুলো এসে তো গেছে, আর কত জ্বালাবি আমাকে বলতো?
মেয়ে মানুষের এমন ঢিলে হলে চলে? মৌনতা মায়ের অগ্নিমূর্তি ধারণ করা চেহারা এক পলক দেখে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। খাবারের বাহারি আয়োজনে মম করে চারপাশ। মেহমান আর দাওয়াতি মানুষজন দলে দলে এসে প্যান্ডেল ভরিয়ে ফেলেছে। বাবুর্চি আর ভাড়া করে আনা ছেলেগুলো খাবার দিতে ব্যস্ত। এদিকে চলছে মৌনতার সাজ। মৌনতার দাদির রেখে যাওয়া টকটকে লাল বেনারসি পরানো হলো মৌনতাকে। দেওয়ান মির্জা খুব করে চেয়েছেন তার সহধর্মিনীর ছোঁয়ায় মৌনতার নতুন জীবন শুরু হোক। রনও বলেছে দাদির শাড়িতেই মৌনতাকে বেশ লাগবে। হলো তাই। শাড়িটা পুরাতন ডিজাইনের হলেও মৌনতার শরীরে অনিন্দ্য সৌন্দর্য ছড়ালো। মনে হলো মাত্র ডিজাইন হওয়া নতুন কোনো অসাধারণ সুন্দর শাড়ি। রেনুমা নিজের গহনাগুলো দিয়ে গেলেন মৌনতার হাতে।